আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সেনা সদর নির্বাচনী পর্ষদ ২০২৫ যাত্রা শুরু, আনুষ্ঠানিক উদ্বোধন করেন মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রতিবাদ, শিক্ষার্থীদের বিক্ষোভ। অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশি প্রত্যাশা, বলেন নাহিদ ইসলাম। রাশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি। দক্ষিণ কোরিয়ায় প্রবল বৃষ্টিপাত, ১৪ জনের প্রাণহানি, নিখোঁজ শতাধিক। ব্যস্ততার মাঝে নতুন লড়াই শুরু হয়েছে বাংলাদেশ পাকিস্তান সিরিজ। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। রোববার ২০ জুলাই সেনা সদর দপ্তরে এক ঐতিহাসিক মুহূর্তে শুরু হলো সেনা সদর নির্বাচনী পর্ষদ ২০২৫-এর আনুষ্ঠানিক কার্যক্রম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে উপস্থিত থেকে এই গুরুত্বপূর্ণ পর্ষদটির উদ্বোধন করেন। এই প্রথম পর্বের পদোন্নতির পর্ষদে সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবীর কর্মকর্তাদের পরবর্তী পদোন্নতির জন্য বিবেচনা করা হবে। উদ্বোধনী বক্তৃতায় ডক্টর ইউনূস দেশের মহান স্বাধীনতা যুদ্ধের শহীদ, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বিশেষ করে সেনাবাহিনী সহ সব শহীদদের আত্মত্যাগের গল্প তুলে ধরে বলেন, আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী যে আত্মনিবেদিত তা চিরদিন মনে রাখা হবে। পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনকালে আহত ও শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, এই ত্যাগের অবদান জাতি কখনো ভুলবে না। উদ্বোধনী বক্তৃতায় ডক্টর ইউনূস দেশের মহান স্বাধীনতা যুদ্ধের শহীদ, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বিশেষ করে সেনাবাহিনী সহ সব শহীদদের আত্মত্যাগের গল্প তুলে ধরে বলেন, আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী যে আত্মনিবেদিত তা চিরদিন মনে রাখা হবে। পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনকালে আহত ও শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, এই ত্যাগের অবদান জাতি কখনো ভুলবে না। ডক্টর ইউনূস আরও বলেন, পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, সততা, শৃঙ্খলা ও আনুগত্য এই মূল মানদণ্ডগুলোতে যারা সফল তারাই উচ্চতর পদোন্নতির যোগ্য। তিনি আরও বলেন, রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে যারা সামরিক জীবনে সফল নেতৃত্ব দিয়েছেন সেই অফিসাররাই এই পর্ষদে স্থান পাবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, বিশেষ সহকারী ও চিফ অব জেনারেল স্টাফ সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। অবশেষে অনুষ্ঠানের শেষ দিকে ডক্টর ইউনূস সেনা কর্মকর্তাদের সঙ্গে ফটো সেশনে অংশগ্রহণ করেন এবং পরিদর্শন বইয়ে মন্তব্য লেখেন। রোববার বিকেল ৪টায় ঢাকায় কেন্দ্রীয় শিক্ষা ব্যবস্থার প্রাণকেন্দ্রটিতে জেগে ওঠে এক স্বতঃস্ফূর্ত প্রতিবাদী মিছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি চত্বরে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষুব্ধ শিক্ষার্থীবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় নামে সংগঠিত হয়ে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন। নাগরিক সংহতি ও দেশের সার্বভৌমত্বের পক্ষে একজোট হয়ে শিক্ষার্থীরা নানা স্লোগানে ঝংকার করেছেন। শিক্ষার্থীরা বলেন, জাতিসংঘের এই মানবাধিকার কার্যালয়ের কার্যক্রম দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টি করবে। তারা আরও জানান, এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা রাজপথে নেমে দৃষ্টান্তমূলক প্রতিবাদ জানাচ্ছেন। সরকারের প্রতি কঠোর আহ্বান জানিয়ে তারা বলেন, এই চুক্তি দ্রুত বাতিল করে দেবে যেন দেশের সার্বভৌমত্বের ক্ষতি না হয়। তরুণেরা মনে করেন, দেশের স্বাধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি অটুট থাকতে হবে। কোনো বৈদেশিক চাপ বা ইচ্ছাকে প্রশ্রয় দেয়া ঠিক হবে না। বিরোধিতা করার ৪টি কারণ: ১. সার্বভৌমত্বগত সমস্যা, ২. মূল্যবোধগত সমস্যা, ৩. আন্তর্জাতিকভাবে দেশের ভাবমর্যাদা ক্ষুণ্ণ, ৪. মৃত্যুদণ্ডের শাস্তিরাজ। রোববার দুপুরে রাঙামাটিতে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পথসভায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমাদের স্বপ্ন একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করা, যেখানে সব ধর্ম, জনগোষ্ঠী ও সম্প্রদায় সমান মর্যাদায় বসবাস করবে একত্রে, একসঙ্গে। তিনি আরও বলেন, বাংলাদেশকে বিভাজিত করে রাখা হয়েছিল দীর্ঘ ৫০ বছর ধরে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম ছিল এর অন্যতম শিকার। অশান্তি, বিভাজন জিইয়ে রেখে এক পক্ষ বারবার সুবিধা নেওয়ার চেষ্টা করেছে। এই অপপ্রক্রিয়া থেকে আমাদের মুক্তি চাই। তিনি স্পষ্ট করে বলেন, এখন থেকে এই বিভেদ আর চলবে না। নিজেদের মধ্যে সমস্যা থাকলে তা সমাধান করা হবে আমাদেরই দায়িত্ব। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে সৌহার্দ্য ও গণতান্ত্রিক সংস্কৃতি চর্চা প্রয়োজন, যাতে একটি শক্তিশালী, সমৃদ্ধ এবং সকলের জন্য সমান মর্যাদার বাংলাদেশ গড়ে ওঠে। তৈরি করে রাখা হয়েছে ধর্ম নিরপেক্ষতাবাদের নামে ইসলামের সাথে অন্য ধর্মের বিভেদ তৈরি করে রাখা হয়েছে। আমরা সকল বিভেদের ঊর্ধ্বে গিয়ে
সকল জনগোষ্ঠীকে মর্যাদা দিয়ে একটি সংবিধান তৈরি করতে চাই। প্রকৃতি যেন তার শক্তির রাজ্যে নতুন করে এক ঝলক দেখালো রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে। রিক্টার স্কেলে 7.4 মাত্রার ভয়ঙ্কর ভূমিকম্প আঘাত এনেছে এই অঞ্চলে। এই ভূকম্পনের পরপরই সুনামি সতর্কতা জারি করা হয়েছে, যা আতঙ্কের সৃষ্টি করেছে উপকূলবর্তী বাসিন্দাদের মধ্যে। বিশেষ করে রোববার 20 জুলাই এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, কামচাটকা উপদ্বীপের উপকূলে পরপর 3টি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী এর মধ্যে একটি ছিল 7.4 মাত্রার। এছাড়া 6.7 ও 5 মাত্রার ভূমিকম্প সেখানে অনুভূত হয়। অন্তত 3টি বড় ভূমিকম্পের মধ্যে 2টি ছিল 6.7 এবং 7.4 মাত্রার, যার মধ্যে 7.4 মাত্রার ভূমিকম্পটি ছিল সবচেয়ে শক্তিশালী। এর আগে ওই এলাকায় আরও একটি 5 মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল। শহরটি এই অঞ্চলের প্রধান বন্দর ও প্রশাসনিক কেন্দ্র। শহরটিতে বসবাসকারী মানুষের সংখ্যা 1,63,000-এর বেশি। এই শক্তিশালী ভূমিকম্পের ফলে সাধারণত সুনামির আশঙ্কাও তৈরি হয়। যদি এখন পর্যন্ত বড় কোনো সুনামির খবর পাওয়া যায়নি, তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্থানীয় লোকজনকে সাবধান থাকতে বলা হয়েছে। রাশিয়ার প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। প্রকৃতি যেন এক অপ্রতিরোধ্য শক্তির দখলে। দক্ষিণ কোরিয়ায় কয়েকদিনের অবিরাম বর্ষণে সৃষ্টি হয়েছে প্রাণঘাতী বন্যা ও ভূমিধসের ধ্বংসযজ্ঞ। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্যে জানানো হয়েছে, এই প্রাকৃতিক বিপর্যয়ে কমপক্ষে 14 জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন আরও অন্তত 12 জন জীবনহানির আশঙ্কায়। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার থেকে শুরু হওয়া ভারী বর্ষণে দক্ষিণ ও মধ্যাঞ্চলে ব্যাপক বিপর্যয় নেমে এসেছে। স্থানীয় সংবাদ মাধ্যমের সূত্রে জানা গেছে, এই সময়ের মধ্যে প্রায় 10,000 মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে তাদের ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। পাশাপাশি প্রায় 41,000 পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছে। বৃষ্টির কারণে হাজার হাজার ঘরবাড়ি, রাস্তা এবং কৃষি জমি ডুবে গেছে। বহু গবাদি পশু মারা গেছে বলে জানা গেছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে দক্ষিণাঞ্চলের সানচিয়ং কাউন্টিতে, যেখানে 6 জনের মৃত্যু এবং আরও 7 জন নিখোঁজ রয়েছেন। আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে বলেছে, যদিও দক্ষিণ ও মধ্যাঞ্চলে বৃষ্টিপাত কমে আসছে, তবে রাজধানী সিওল ও উত্তরের কিছু এলাকায় আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভূমিধসের আশঙ্কায় বেশ কিছু এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। সরকারের পক্ষ থেকে রোববার থেকে উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম শুরু হয়েছে। বিশ্রাম যেন কেড়ে নিয়েছে জয়ের স্বপ্ন। এই স্বপ্নে বিভোর বাংলাদেশ ক্রিকেটের তারকারা। শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শেষ করে এসেই মাত্র 2 দিনের বিরতিতে আবার মাঠে নামতে হচ্ছে তাদের। আজ থেকে শুরু হলো 3 ম্যাচের টি-20 সিরিজ, যেখানে প্রতিপক্ষ পাকিস্তান। এই লড়াইয়ের প্রথম পর্বটি অনুষ্ঠিত হচ্ছে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা 6টা থেকে। ম্যাচ ডে 2-তে 2 দলের সম্ভাব্য একাদশ নিয়ে আলোচনা শুরু হয়। এই ম্যাচও ব্যতিক্রম নয়। মিরপুরের পিচ সাধারণত বোলিং সহায়ক এবং টি-20 ম্যাচে 150 রানের গন্ডিতে আটকে থাকতে দেখা যায়। 2 দলের মুখোমুখি পরিসংখ্যানে দেখা যায় পাকিস্তান এখনও এগিয়ে। এখন পর্যন্ত 22 বার মুখোমুখি হয়েছে 2 দল, যেখানে বাংলাদেশ মাত্র 3 ম্যাচ জিতেছে। অন্যদিকে পাকিস্তান জিতেছে 19 ম্যাচে। সব মিলিয়ে তারা 6টি দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে। এর মধ্যে 5টিতে জিতেছে পাকিস্তান। বাংলাদেশ একমাত্র 2015 সালে অনুষ্ঠিত 1 ম্যাচের সিরিজে জিতেছিল। বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান, তামিম ইকবাল, পারভেজ হোসেন ইমন, লিটন দাস অধিনায়ক, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।